সম্পাদক গুলো বিশেষ করে সম্পাদক গুলো বল, এটাকে নিন্দা জানায়। কুত্তার বাচ্চারা টাকার ভয়ে, তার চাকরির ভয়ে তারা যা ইচ্ছা তা লেখে, আমাদেরকে যা ইচ্ছা তা আমাদেরকে জানায়। এত বড় একটা ঘটনা ঘটলো যেটার উপরে আজকে হাসিনা ম্যাডাম আপনি আলোচনা নিয়ে আসছেন। কিন্তু আপনি কি সাংবাদিকদেরকে কুত্তার বাচ্চা বলতে পারেন কিনা? আমি তো আমার সবাইকে যে কুত্তার তাকে বলতে পারি, আমি আপনাকে বলতে পারি না, কাউকে বলতে পারি না। বা যে কুত্তার বাচ্চা বলতে পারি। আমি আপনাকে বলতে পারি না, কোন সাংবাদিককে বলতে পারি না, কাউকে বলতে পারি না। কাউকে কুত্তার বাচ্চা বলা অধিকার আমার নাই। কিন্তু কুত্তার বাচ্চাকে আমি কি বলবো? যে কুত্তার বাচ্চা তাকে আমি কি বলবো বলেন? বা কুত্তার বাচ্চা সম তাকে আমি কি বলবো? আমি কোন সাংবাদিককে বলতে পারি না, কোন ব্যক্তিকে বলতে পারি না, কোন মানুষকে বলতে পারি না। পারি না ভাই? আমি পারি না, আমি পারি না, আমি পারি না। এটা অত্যন্ত স্পষ্ট বলছে, আমি কাউকে বলতে পারি না। কিন্তু কেউ যদি সেই ধরনের আচরণ করে, সেই ধরনের ব্যবহার, তাকে আমি কি বলে পরিচয়? আমি আপনাকে ম্যাডাম বলতে পারি, আমি কি মিস্টার বলতে পারি? কিন্তু আপনি যদি পোশাক আশাক পরে, প্যান্ট শার্ট পরে যদি আমার সামনে মিস্টার হয়ে আসেন, আমি তো আপনাকে মিস্টারই বলতে হবে। আমি পরে জানবো যে আপনি ম্যাডাম। তো সেটা জন্য আমাকে তো সার্চ করতে হবে, অনেক পরীক্ষা নিয়ে করতে হবে। কাজে আমি শব্দটা ইচ্ছা করে বলেছি, যেহেতু তাদের আমাকে বলে এত বড় ঘটনা, তারা সাংবাদিক ছিল না বলে। তাহলে সেই ঘটনাটা কেন কোনো পত্র পত্রিকা রিপোর্ট হলো না? তারা আবার স্বাধীনতার কথা বলে, তারা আবার মুক্ত সাংবাদিকতা বলে। তাহলে এইটা তো এরকম কোনো রাষ্ট্রবিরোধী বক্তব্য নয়, এটা তো রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য নয়। এই বক্তব্যটা হলো রিপোর্টার থেকে রিপোর্ট করেছে, যারা সংবাদ কর্মী, সংবাদ সেবী, তারা তো রিপোর্ট করেছে। পত্র পত্রিকা বা হেডলাইনে বা নিউজ এডিটর তো জানে এটা, কিন্তু সেটা সাপ্রেস করছে কে? সম্পাদক। ওই সম্পাদক আবার সত্য কথা বলার চেষ্টা করে, সম্পাদক আবার ভান করে। এই সম্পাদক গুলোতে আমরা দেখছি হাসিনা আমলে কি করেছে, এই সম্পাদক গুলোতে আমরা দেখছি কি বক্তব্য দিয়েছে। তখন আমরা ছিলাম পলাতক আসামি, কর্নেল হাসিবুর রহমান যান বাঁচানোর জন্য পালিয়ে বেড়াতে হয়েছে। আমরা তখন আমাদেরকে রাজাকার বলা হয়েছে, আমাদেরকে বিভিন্ন ভাবে ট্যাগ দেখানো হয়েছে। কিন্তু আমার সম্মানিত সম্পাদক সাহেবরা, তারা কি একবার চিন্তা করেছেন এত বড় নিউজটা আমি জাতির সামনে কি করে আমি এটাকে চাপা দিলাম? এত বড় একটা নিউজ রাষ্ট্রপতির সামনে হতে পারে হয়েছে, আপনি তাই রিপোর্ট করবেন যা ঘটেছে। এই বিপ্লবটা 2 বছর যায়নি, এখনো সরকার যদি অতীতের সেই অবস্থায় পৌঁছে যায়, অতীতের সেই অবস্থায় পৌঁছে, আনছি আপনার জন্য, আমি একটু পরে খুঁজে দেখবো, আপনাকে বলবো, ঠিক আছে? এখন আমি যে কথাটা আপনি বলতে চাচ্ছি, আমরা তো বস্তুনিষ্ঠ তথ্য চাই সংবাদপত্রের কাছ থেকে। এই মিডিয়া গুলোকে বলছে আমাদেরকে, আমরা সোশ্যাল মিডিয়াতে নাকি আমরা ঠিক মতো কাজ করতেছি না, সোশ্যাল মিডিয়াকে আমরা, অত সোশ্যাল মিডিয়াতে এখন সবাই চলে আসতেছে, সমস্ত মিডিয়া গুলো আসতেছে সোশ্যাল মিডিয়াতে কথা বলতেছে। তা আমি আজকে সম্পাদকদের বলি, যেমন আমি মনে করেন আমি একটা ডেইলি স্টারের একটা সম্পাদকের সঙ্গে কথা বললাম। ডেইলি স্টার সম্পাদককে আমরা যে লেখা পাঠাইছি, উনি বলছে আমি রাজনীতিবিদদের লেখা ছাপাই না। তাই বললাম, তুমি রাজনীতিবিদদের লেখা যদি না ছাপো, রাজনীতির বিরুদ্ধে লেখো কেন? তুমি যদি রাজনীতির একজন কোন রাজনীতিবিদের কথা পত্রিকা তুমি লিখতে না দাও, তাহলে রাজনীতিবিদদের বিরুদ্ধে যে বক্তব্যগুলো দেওয়া হয় সেগুলো তুমি তোমার পত্রিকায় ছাপাও কেন? এই যে তাদের পুলিশ হত্যা, রাজনীতিবিদদেরকে হেওয়া করা, রাজনীতিবিদদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, জনগণের কাছে হেওয়া প্রতিপন্ন করা। আপনি দেখেন লেখালেখির সময় যেখানে বলছে এনসিপিরা বেরিয়ে গেছে, কিন্তু এনসিপিরা তো সেখানে বেরিয়ে যায় না, এনসিপিরা তো প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদ লিপিবদ্ধ করে নাই। তারপরে এনসিপি কে তারা ওখান থেকে চলে যেতে বাধ্য করেছে। আজকে ডেইলি স্টার যদি রাজনীতিবিদদের লেখা না ছাপায়, কোন কারণে ছাপাবে না? তাহলে সে রাজনীতির বিরুদ্ধে কথা বলো, সে কালচার নিয়ে কথা বলো, সে সিনেমা নিয়ে কথা বলো, তবে এটাও ঠিক আক্তার ভাই, আমি এটাও ঠিক, অনেকে বলছে যে সমস্ত মিডিয়া, বাংলাদেশের মিডিয়া গুলো আস্তে আস্তে আসলে বিএনপির হয়ে যাচ্ছে, এটাও মানুষের মুখে শুনি। আমার যেহেতু যাচাই করার, হ্যাঁ, এটা কি গ্রহণযোগ্য হতে পারে? আমার একটা সম্পাদককে আমরা দেখলাম না এখানে মাথা তুলে দাঁড়াতে, দুর্ভাগ্য। একজন সম্পাদক দেখলাম না, এটা আমাদের দুর্ভাগ্য। আমি জন্য বলছি যে আজকে যদি কেন আমি ধরেন আমি লেখা পাঠাই ডেইলি স্টারে, সে লেখা ছাপায় না কেন? তোমাদের লেখার চেয়ে কি মান কম আছে? আমাদের লেখা মান কম থাকলে বলো, বিষয় কম থাকলে বলো। তুমি তোমার পত্রিকায়, ডেইলি স্টারের পত্রিকায় রাজনীতির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছ, জহর সরকারের প্রশাসনকে তুমি সমালোচনা করছো,
তুমি তৃতীয় পক্ষের বক্তব্য কেন নেবা না? আমরা রাজনীতিবিদ হিসাবে আমরা জামাত ইসলামের বক্তব্য তুমি কেন নেবা না? কেন তুমি আমাদের বিরুদ্ধে কথা বলছো? প্রতিনিয়ত তুমি আমাদের বিরুদ্ধে, তুমি এমনকি এডিটোরিয়াল পোস্ট লিখতেছো, অথচ আমাদের বক্তব্য তুমি নিবা না। এটা কোন ধরনের সাংবাদিকতা? তোমরা কি পেয়েছো? তোমরা মনে এত বড় সম্পাদক হয়ে গেছো, তোমরা, তোমাদেরকে আমরা চিনি না? তোমরা কি এত বড় সম্পাদক হয়েছো, এত বড় একটা ইংলিশ ম্যান হয়ে গেছো যে তোমাদের ইংরেজি সারা কেউ ইংরেজি বুঝে না? আর তোমাদের বিষয়গুলো, আপনি শিক্ষার ব্যাপারে আপনার বিভিন্ন আসিফ নজরুল ইন্টারভিউ তুমি নিতে পারো। আসিফ নজরুল কি? আসিফ নজরুল নিয়ে আজকে ইন্টারভিউতে কি করেছে? আসিফ নজরুল ইন্টারভিউ দিয়া সকল রাজনীতিবিদ, এবার ওয়াকারুজ্জামানকে সে বলছে ওয়াকার ভাই। আসিফ নজরুল ওয়াকার ভাই বলে, তার বলে ভাই, তার মামাতো ভাই না খালাতো ভাই না কিসের ভাই, যেন ওয়াকার বলে তার ভাই। আজকে দেখেন তার ইন্টারভিউতে ওয়াকার ভাইকে আমি বলেছি, ওয়াকার ভাইকে এটা বলেছি। এই ধরনের ইন্টারভিউ তুমি কার জন্য ছাপাচ্ছ? কেন ছাপাচ্ছ? এই ইন্টারভিউ দিয়া তুমি কাকে ড্যামেজ করতেছো? তুমি ডক্টর ইউনূসের কথা বলছো। ডক্টর ইউনূস আজকে চিন্তা করেন, ডক্টর ইউনূস আজকে তারেক রহমানের পিছনে ঘুরঘুর করতেছে। দেখছেন আমার ছবিটা? সাইদ ভাই দেখছেন? গতকালকে দেখেছি ডক্টর ইউনূসকে। তুমি সাবেক প্রধান উপদেষ্টা ছিলা, তুমি কি করে এই সরকারের পিছনে ঘুরঘুর করো? তোমাকে দাওয়াত দিলে তো তোমাকে বিশেষ প্রধানমন্ত্রী করে নিয়ে আসতে হবে, বিশেষমন্ত্রী না। তুমি অনুষ্ঠানে যেতে পারো একমাত্র প্রধান অতিথি হয়ে, বিশেষ অতিথি তুমি যেতে পারো না। কিন্তু এরকম ব্যক্তিত্বের একটা ব্যক্তি, তাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছি। যেখানে আসিফ নজরুল বলতেছে সে রাজনীতি আসা নাকি তার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে, সেই লোকটাকে আসিফ নজরুল আবার ছাত্রদের নাম দেয়া, এই নাহিদের নাম দিয়ে, এদের নাম দিয়ে বলতেছে আমি তা ওনাকে সমর্থন করেছি। এই যে ভ্রষ্টাচার, এই যে চরিত্রহীন, এই যে বিভিন্ন পশুর মতো আচরণ করা, এদিকে আমরা কি বলবো বলেন? এদিকে এক কথায় কিভাবে বুঝাবো তারা কারা? আজকে প্রথম আলো কি উদ্দেশ্যে এই ছবিটা ছাপালো? ডক্টর ইউনূসকে সে করতে অনেকে বাধা দিয়েছে, এই কথাটা কেন ছাপালো? কি বিভেদ সৃষ্টি করার জন্য আজকে প্রথম আলো এই ইন্টারভিউটা করলো? এরা তো বাংলাদেশের প্রথম সারি পত্রিকা, এরা বলে এরা জনগণের সবচেয়ে বেশি সার্কুলেটেড পেপার, এরা জনগণের লুটতেছে, শোষণ করতেছে, জনগণের কাছ থেকে টাকা আদায় করে নিয়েছে। এদিকে নিয়ে কথা বলছে। যাই হোক, আপনি যে বিষয়টা নিয়ে কথা বলছিলেন কালকে, বিষয়টা খুব অনর্পিত। সবচেয়ে বড় জিনিসটা হয়েছিল, এত কিছুর পরেও মহামান্য রাষ্ট্রপতি কিন্তু এই সরকারের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এখানে কিন্তু যত নিয়োগ দেওয়া হয়, সিনহা ভাই বলতে পারবেন ভালো, আরো সব নিয়োগ কিন্তু রাষ্ট্রপতি সন্তুষ্টি অনুযায়ী হবে। রাষ্ট্রপতি আগে নিয়োগ দিয়ে সন্তুষ্ট হয়েছেন এবং রাষ্ট্রপতি সন্তুষ্ট যিনি কাজ করবেন একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া, বাকি সকল নিয়োগ কিন্তু রাষ্ট্রপতি সন্তুষ্ট অনুযায়ী হয়। আজকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় যে কাগজটা সাবমিট করেছে, যে ডকুমেন্টটা সাবমিট করেছে, এটার উপরে মহামান্য রাষ্ট্রপতি পরিষ্কার তার কি বলে মানে মনোভাব প্রকাশ করেছেন। তিনি অত্যন্ত দুঃখ নিয়ে বলেছেন যে এভাবে সরকার চলতে পারে না। তার মানে পুরা সরকার অনুপাশে অনাস্থা নিয়ে আসলো কে? মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়, তাদের ব্যর্থতার কারণে। তাদের এই কর্মকাণ্ডটা তো মহামান্য রাষ্ট্রপতি মেনে নেয় নাই, উনি গ্রহণ করে নাই। গ্রহণ করলে উনি তো বলতে পারতেন যে ভাই ওরা করে ফেলেছে, এটাই ঠিক আছে, এটাই ইতিহাস। মহামান্য রাষ্ট্রপতি ইতিহাসটা মানেন নাই। মহামান্য রাষ্ট্রপতি তো বলে নাই যে এই ইতিহাস সত্য, উনি বলেছেন এটা ইতিহাসটা সত্য নয়। এই জন্য উনি বলছে এভাবে দেশ চালানো যায় না। তার মানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এবং তার প্রতিমন্ত্রী এবং তার সচিব সহ এরা কাউকে চাকরিতে থাকার অধিকার কি রাখেন? আর মাননীয় প্রধানমন্ত্রী তাদের উপরে ব্যবস্থা না নেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আজকে মুক্তিযুদ্ধের বিষয়ে মন্ত্রীকে এই কারণে স্যাক না করেন, তার প্রতিমন্ত্রী স্যাক না করেন, সচিবকে এবং যারা জড়িত ছিল ডকুমেন্টারির সঙ্গে তারা যদি স্যাক না করেন, তার রাষ্ট্রপতির এই বক্তব্যের তো কোন রকম আমি কংগ্রেসে দেখি না। রাষ্ট্রপতি এত বড় কথা বললেন, জাতির সামনে বললেন যে এটা এইভাবে সরকার চলতে পারে না, তাহলে এই সরকারের দায় দায়িত্ব কে নেবে? কাজে আজকে এদিকে তো চাকরিতে সরাতে হবে, এই বিশৃঙ্খলার দায় দায়িত্ব তো নিতে হবে। কেন এই ধরনের একটা প্রান্ত ইতিহাস পরিচালনা করা হলো তাদের সামনে, যারা ইতিহাস এখনো বেঁচে আছে, যারা এখনো ইতিহাস বেঁচে আছে। এটা তো অতীত ইতিহাস না, সে মোগল আমলের ইতিহাস না, সে তার্কি উসমানী আমলের ইতিহাস না। এটা ইতিহাস আমার সাইদ ভাইয়ের ইতিহাস, এটা ইতিহাস মানে হাসিনের ইতিহাস, যে ইতিহাস ওনার রচনা করেছেন। ইতিহাস আমাদের ছাত্র প্রতিষ্ঠাদের, ছাত্রদের, নেতাদের
তাদের সামনে আপনি অপইতিহাস তুলে ধরবেন, এটা তারা মেনে নেবে? তারপরে সে রাষ্ট্রপতি মহোদয়, রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি পরিষ্কার বলেছেন, অনাস্থা দিয়েছেন। উনি ওনার ওনার কি বলে দেখেন, অসন্তুষ্টি প্রকাশ করেছেন। ওনার অসন্তুষ্টি প্রকাশ করার পরে আমি শাহিদ ভাইকে অনুরোধ করবো, কোন হাসিনকে অনুরোধ করবো, এদের ক্ষমতায় থাকার অধিকার কি আছে? মুক্তিযোদ্ধা বিষয়ে মন্ত্রী কি ক্ষমতা থাকতে পারে? মুক্তিযুদ্ধের প্রতিমন্ত্রী আমাদের বন্ধু খোকা সাহেবের ছেলে, তার প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি আছে, তার প্রতি আমাদের আদর স্নেহ ভালোবাসা আছে। কিন্তু এই যে দায়িত্বটা উনি পালন করতে পারলেন না, তারপরে যে উষ্মা প্রকাশ করলেন, যে এই ভাষা ওখানে কথা বললেন, রাষ্ট্রপতির সামনে একজন প্রতিমন্ত্রী কি এই ভাষায় কথা বলতে পারে? এটাকে শিষ্টাচার বহির্ভূত না? শিষ্টাচার বিবর্জিত নয়? এটা কি আপনি বলতে পারেন না? তাহলে এইভাবে কি রাষ্ট্র চালাতে পারবেন?